হচ্ছে স্টার্টটাই হলো আমাদের অ্যালকাইন। তো টপিকটা স্টার্টিং এ হচ্ছে অ্যালকাইন, যার জেনারেল ফর্মুলা H2n-2। H2n-2, অ্যালকাইন হচ্ছে H2n-2। অ্যালকাইনের মেইন এক্সাম্পল হচ্ছে C2H2 ইথাইন, C3H4 প্রোপাইন। C2H2 ইথাইন, C3H4 হচ্ছে প্রোপাইন। এই হলো মেইন অ্যালকাইন। প্রিপারেশন অফ অ্যালকাইনে এসে আমরা একটা রিঅ্যাকশনই আমাদের জানলে এনাফ, এর বেশি দরকার হবে না। সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড ফ্রম ক্যালসিয়াম কার্বাইড, মানে দিস প্রিপারেশন ইজ মোর দেন এনাফ। ক্যালসিয়াম কার্বাইড হলো ক্যালসিয়ামের Ca ক্যালসিয়াম আর C2 ক্যালসিয়াম কার্বাইড। দিস ইজ দ্য কম্পাউন্ড ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম অক্সিজেন হলে বলো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরিন হলে বলো ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফার হলে বলো ক্যালসিয়াম সালফাইড। তাহলে ক্যালসিয়াম কার্বন কি বলা উচিত? ক্যালসিয়াম কার্বাইড। তাহলে ক্যালসিয়াম কার্বাইড প্লাস H2O, তার মানে ক্যালসিয়াম কার্বাইড প্লাস ওয়াটারের রিঅ্যাকশন। ক্যালসিয়াম কার্বাইড এন্ড ওয়াটারের রিঅ্যাকশন, ক্যালসিয়াম কার্বাইড এন্ড ওয়াটারের রিঅ্যাকশন। এটা ক্যালসিয়াম কার্বাইড এন্ড ওয়াটারের রিঅ্যাকশন, দিস ইজ ওকে। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এন্ড ওয়াটারের রিঅ্যাকশন। তোমাদেরকে একটু একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ওয়াটার রিঅ্যাকশন হিসেবে থাকলে কিছু কিছু রিঅ্যাকশন আছে বা মোস্ট অফ দ্য রিঅ্যাকশন আছে যাদেরকে বলা হয় হাইড্রোলাইসিস, বাট এটা ভেবে বসো না যে সবই হাইড্রোলাইসিস। আবার তোমরা বলতে পারো যে স্যার হাইড্রেশন বুঝাচ্ছেন না, আমি তাও বুঝাচ্ছি না। হাইড্রেশন সেটা অন্য ব্যাপার, হাইড্রেশন যেটা ওটা তো অন্য ব্যাপার। হাইড্রেশন ছাড়াও ওয়াটার ডিকম্পোজ হবে, তারপরে সব রিঅ্যাকশনকে হাইড্রোলাইসিস বলবা না। ফর এক্সাম্পল এটাকে হাইড্রোলাইসিস বলবা না। ইথাইন প্লাস ওয়াটার, তাতে করে যে ইথানল হয়, এটাকেও হাইড্রোলাইসিস। ইথিন প্লাস ওয়াটার ইথানল প্রডিউস হয়, এটাকেও তোমরা বলবা না হাইড্রোলাইসিস। এই টাইপের রিঅ্যাকশন কি না? হাইড্রোলাইসিস রিঅ্যাকশন না। দিস টাইপ রিঅ্যাকশন হাইড্রোলাইসিস না। ইথিন প্লাস ওয়াটার রিঅ্যাকশন, এটা হাইড্রোলাইসিস না। এটা হচ্ছে যে রিঅ্যাকশন বিটুইন ইথিন এন্ড ওয়াটার। এটা হচ্ছে রিঅ্যাকশন বিটুইন ক্যালসিয়াম কার্বাইড এন্ড ওয়াটার। এগুলো হাইড্রোলাইসিস না। শোনো, হাইড্রোলাইসিস মানে তোমার হচ্ছে অর্গানিকে হাইড্রোলাইসিস হচ্ছে কি একটা রিঅ্যাকশনের ইউ ক্যান সে যে একটা এক্সটেনশন পার্ট। অর্থাৎ কোনো একটা রিঅ্যাকশন যদি একবারে না হয়ে দুইবারে হয়, বা একটা রিঅ্যাকশন একবার হওয়ার পরে সেটাকে ফার্দার ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে, তাহলেও সেটা হয় হাইড্রোলাইসিস। ওটা হচ্ছে হাইড্রোলাইসিস। কিন্তু কোন রিঅ্যাকশনে যদি দেখো যে তোমার কি বলা হয় রিঅ্যাকশন বিটুইন ওয়াটার এন্ড আদার সাবস্টেন্স অর্গানিকে, এন্ড সেটাই যদি হয় মেইন রিঅ্যাকশন, তাহলে ওটা হাইড্রোলাইসিস না। ঠিক আছে? তাহলে অর্গানিকে মানে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে। ফর এক্সাম্পল এটা আরো সামনে পাবো। যে রিঅ্যাকশন গুলো হলো মেইন রিঅ্যাকশন, এন্ড যেটা অনলি ওয়ান ইকুয়েশন, দ্য মেইন রিঅ্যাকশন এন্ড হেয়ার ওয়াটার ইজ রিঅ্যাকশন, তাহলে সেটা হচ্ছে ওয়াটার রিঅ্যাকশন, এন্ড এই প্রসেসটা হাইড্রোলাইসিস না। ওকে, তো এই কথাটা খেয়াল রেখো। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের সাথে ওয়াটারের রিঅ্যাকশনে প্রডিউস হবে ইথাইন মেইন কম্পাউন্ড, আর প্রডিউস হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সিলারি কম্পাউন্ড। তাহলে ক্যালসিয়াম কার্বাইড প্লাস ওয়াটারের রিঅ্যাকশনে ইথাইন প্রডিউস হয়। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিঅ্যাকশন
in the alkyne part. In alkyne part এটাই হচ্ছে গিয়া preparation of alkyne, and this reaction is very important. This reaction is very important, and তোমরা জেনে থাকবা 2019 এর যে সিকিউটা এসেছিল 2019 এ, সেই সিকিউর স্টেমটাই ছিল হচ্ছে এটা। 2019 এর সিকিউর যে স্টেম আর স্টেমটা ছিল এই রিঅ্যাকশন। তাহলে ক্যালসিয়াম কার্বাইড প্লাস ওয়াটার রিঅ্যাক্ট করলে ইথাইন প্রডিউস হয়। ক্যালসিয়াম কার্বাইড প্লাস ওয়াটার রিঅ্যাকশনে ইথাইন প্রডিউস হয়, তো এটা ইথাইনের প্রিপারেশন। ক্যালসিয়াম কার্বাইড যেটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এরকম, কার্বন কার্বন ট্রিপল বন্ড, ইট হ্যাজ কার্বন কার্বন ট্রিপল বন্ড, আর তার সাথে ক্যালসিয়াম। তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বনের এক হাত, কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বনের আর এক হাত, তো ওই দুই কার্বনের দুই হাত দিয়ে একটা ক্যালসিয়ামকে কাজ করছে। এইভাবেই ক্যালসিয়াম কার্বাইডটা হয়। আচ্ছা স্যার, যে মানে হাইড্রোলাইসিস যে আমরা বলবো না স্যার, এটা মানে অ্যাকচুয়ালি কেন না? কারণ স্যার আমরা তো জানি যে মানে ওয়াটারে দুইটা পার্ট আলাদা হয়ে মানে দুইটা প্রোডাক্ট প্রডিউস করে স্যার, তো এখানেও তো সেটা হচ্ছে, কিন্তু স্যার আমরা কেন বলতে পারবো না যেটা হাইড্রোলাইসিস? মানে সেটাই কথা, মানে সব জায়গাতে ওয়ার্ডের ওয়ার্ডের মিনিং, তোমার হচ্ছে গিয়া ওয়ার্ডের মিনিং আছে, ওয়ার্ডের মিনিং আছে, অর্থাৎ কোন ওয়ার্ডটা কোথায় যায়, কোন ওয়ার্ডটা কোথায় যায় সেটার একটা ব্যাপার আছে, যেটা তোমরা মানে এখনই ফিল করতে পারতেছো না। অর্থাৎ সব ওয়ার্ড সব জায়গায় দেয়া যায় না, তাহলে ফোকাস চেঞ্জ হয়ে যায়। সব ওয়ার্ড সব জায়গায় বলা যায় না, সব ওয়ার্ড সব জায়গায় দেওয়া যায় না, তাহলে এটার ফোকাস চেঞ্জ হয়ে যায়। কথা বুঝতে পারছো? তো হাইড্রোলাইসিস ওয়ার্ডটা এখানে দিচ্ছ না, তুমি হাইড্রোলাইসিস ওয়ার্ডটা এখানে দিচ্ছ না, এই হচ্ছে কথা। ওয়াটার ডিকম্পোজ হইলেই যে সবসময় হাইড্রোলাইসিস বলবা, ব্যাপারটা ওইভাবে দেখতে হয় না এখানে, ঠিক আছে? এখানে তোমার হচ্ছে গিয়া হাইড্রোলাইসিস বললে রিঅ্যাকশনটা হাইড্রোলাইসিসের দিকে চলে যায়, রিঅ্যাকশনটা হাইড্রোলাইসিসের দিকে চলে যায়। ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন প্রডিউস হচ্ছে, ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন প্রডিউস হচ্ছে, এই টাইপের রিঅ্যাকশনকে আমরা হাইড্রোলাইসিস বললে এই রিঅ্যাকশনে যেটা দাঁড়ায় যাবে সেটা হইতেছে যে ওয়াটার ইথাইনকে হাইড্রোলাইজ করছে, ওয়াটার ইথাইনকে হাইড্রোলাইজ করছে, বিষয়টা ওইভাবে না তো। অর্থাৎ ইথাইন হাইড্রোলাইজ, হ্যাঁ বলো স্যার। অর্গানিক কম্পাউন্ডে কখন আমরা হাইড্রোলাইসিস বলবো স্যার, ওরকম একটা এক্সাম্পল দেখালে স্যার ভালো হতো। আচ্ছা সেটাই বলি তাহলে। যেমন তোমার ইয়েতে অর্গানিক রিঅ্যাকশনের হাইড্রোলাইসিস আর ইনঅর্গানিকের হাইড্রোলাইসিসটা কোয়াইট ডিফারেন্ট। অর্গানিকের হাইড্রোলাইসিস আর ইনঅর্গানিকের হাইড্রোলাইসিসের কথাটা একেবারেই ডিফারেন্ট কথা। তোমাকে বলি, যেমন ক্লোরোবেনজিন, এটা একটা কম্পাউন্ড, এই ক্লোরোবেনজিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করলে পরে সোডিয়াম ফিনেট প্রডিউস হয়। এটা ক্লোরোবেনজিন সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করছে, রিঅ্যাক্ট করলে সোডিয়াম ফিনেট প্রডিউস হয়, সোডিয়াম ফিনেট। তাহলে ক্লোরোবেনজিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করলে পরে এই কম্পাউন্ডটা ফর্ম করে, যেটা সোডিয়াম ফিনেট। কিন্তু তোমার ডিজায়ার কম্পাউন্ড হচ্ছে ফেনল, তোমার ডিজায়ার কম্পাউন্ড হচ্ছে ফেনল। তাহলে ক্লোরোবেনজিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে সোডিয়াম ফিনেট প্রডিউস করতেছে, বাট তোমার ডিজায়ার প্রোডাক্ট ছিল হচ্ছে ফেনল, অর্থাৎ তুমি এক্সপেক্ট করছো ফেনল হবে, কিন্তু ফেনলটা না হইয়া যে কোনো কারণে সোডিয়াম ফিনেট হয়েছে। তো এই সোডিয়াম ফিনেটকে আবার ফেনলে কনভার্ট করার জন্য তোমাকে কি করতে হচ্ছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করতে হচ্ছে। এখানে তোমাকে যেটা করতে হচ্ছে, হাইড্রোলাইসিস করতে হচ্ছে। কি করা লাগতেছে? হাইড্রোলাইসিস করা লাগতেছে। তো ক্লোরোবেনজিন থেকে সোডিয়াম ফিনেট হয়েছে, সোডিয়াম ফিনেট থেকে আবার ফেনল পাওয়ার জন্য হাইড্রোলাইসিস করছো, অর্থাৎ সোডিয়াম ফিনেটকে হাইড্রোলাইসিস করে তারপর তুমি তোমার ডিজায়ার কম্পাউন্ড ফেনলে গেছো। এটা একটা এক্সাম্পল। আচ্ছা আরো দেখাচ্ছি, এখনই এটা একটু অ্যাডভান্স হয়ে গেল, জাস্ট এখন কিছু করার নাই। এটা গ্রিগনার রিয়েজেন্ট, গ্রিগনার রিয়েজেন্টের সাথে ধরো কার্বন ডাই অক্সাইড রিঅ্যাক্ট করলে CH3COO ম্যাগনেসিয়াম ক্লোরাইড হইতেছে, এটা তোমার ডিজায়ার কম্পাউন্ড না, এটা তোমার ডিজায়ার কম্পাউন্ড না, তোমার ডিজায়ার ছিল হলে CH3COOH, যার জন্য তুমি আবার হাইড্রোলাইসিস করবা। তার মানে এই জায়গায় দেখবা যে ওয়ার্ড বলা আছে হাইড্রোলাইসিস, এখানে ওয়ার্ডটা দেওয়া আছে হাইড্রোলাইসিস,
আর বইয়ের মধ্যে পড়ে দেখো এখানে বলা নাই হাইড্রোলাইসিস, দেখবা ওয়ার্ডটা এখানে হাইড্রোলাইসিস ওয়ার্ডটা নিয়ে নেওয়া হয় না। এই জায়গাতে দেখো তুমি রিঅ্যাকশন পড়ে দেখো বইয়ের ল্যাঙ্গুয়েজে বলবে না হাইড্রোলাইসিস, এটাতেও বইয়ের ল্যাঙ্গুয়েজে যাও বলবে না হাইড্রোলাইসিস। বুঝতে পারছো? অর্থাৎ হাইড্রোলাইসিসের যে ইনঅর্গানিকের কনসেপ্টটা সেটা তোমরা জানো ওটা ইনঅর্গানিক পর্যন্তই। অর্গানিকে এটা হচ্ছে ওয়াটারের সাথে তার রিয়াকশন, এটা ওয়াটারের সাথেই তার রিয়াকশন, তার মানে এটা মেজর রিয়াকশন, এটা মেজর রিয়াকশন, ওয়াটারের সাথে তার রিয়াকশন, এটা মেজর রিয়াকশন। ঠিক আছে? আর তোমার ডিজায়ার প্রোডাক্টে যাওয়ার জন্য তুমি একটা কি করছো, একটা এক্সট্রা কাজ করছো, সেটা হলো হাইড্রোলাইসিস। তাহলে রিমেম্বার হোয়াট আই সেড, যে এই রিঅ্যাকশনে এখন যে রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন গুলোতে হাইড্রোলাইসিস ওয়ার্ডটা সুইটেবল না। স্যার এই যে হাইড্রোলাইসিস এর পার্টটা স্যার এটা কি মানে আরো পরে আসবে স্যার আমাদের অর্গানিক পড়াতে? এই যে পরের যে দুইটা রিঅ্যাকশন দিলাম এগুলো তো আসবে সামনেই। ওকে স্যার। ওই যে রিঅ্যাকশন দুটো দেখাই দিলাম না, তোমরা তো এখনই বুঝতেছো যে আসলে কোনটা হাইড্রোলাইসিস। তার মানে তোমরা বুঝে ফেলছো যে রিঅ্যাকশনটা মানে তোমার হচ্ছে মেজর, যে রিঅ্যাকশনটা মেজর ওই রিঅ্যাকশনে ওয়াটার থাকলে সেটা কি না, হাইড্রোলাইসিস না। যে রিঅ্যাকশনটা থেকে তুমি তোমার ডিজায়ার প্রোডাক্ট পেয়ে গেছো, সেখানে যদি ওয়াটার রিঅ্যাকশন থাকে তাহলে ওটা হাইড্রোলাইসিস না। আর যেগুলো থেকে তোমার ডিজায়ার প্রোডাক্ট পাওয়ার জন্য তুমি ওয়াটার অ্যাড করতেছো, অর্থাৎ প্রথমে ডিজায়ার পাও নাই পরে ডিজায়ার পাওয়ার জন্য ওয়াটার অ্যাড করছো, সেগুলো হচ্ছে হাইড্রোলাইসিস। ঠিক আছে? জি স্যার। তাহলে মানে এখন তো তোমরা কারণটা অত ডিপে তোমরা যাইতে পারবে না, কারণের এতটা ডিপে কেন এটা মানে মিনিং চেঞ্জ করে দেয় সেটা নিয়ে এত ডিপে যেতে পারবে না, কিন্তু পার্থক্যটা তো বুঝতে পারছো এতক্ষণে। আমি তো ডিফারেন্সটা ক্রিয়েট করে দিলাম তোমাদেরকে, সহজ করে দিলাম, যে যখনই দেখবা যে ওয়াটার ডিরেক্ট রিঅ্যাকশন করতেছে এবং তুমি তোমার ডিজায়ার প্রোডাক্ট পেয়ে গেছো, কি বুঝবা যে ওটা কি না, মানে ওটা তোমার হাইড্রোলাইসিস না। যেটা হইতেছে যে ওই কোন একটা রিঅ্যাকশনের সেকেন্ড স্টেপ, কোন একটা রিঅ্যাকশনের থার্ড স্টেপ, সেগুলো হলো হাইড্রোলাইসিস। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি তোমার দ্য রিঅ্যাকশন হুইচ ইজ গিভেন। তাহলে এটা হচ্ছে অ্যালকাইনের প্রিপারেশন এন্ড এটা হচ্ছে ইথাইনের প্রিপারেশন। তাহলে অ্যালকাইন আর ইথাইনের প্রিপারেশন হচ্ছে এটা। এবার যেটা আমরা খুব ইম্পর্টেন্ট পার্ট শেয়ার করব, অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইন। অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইন এখন বাই এনি চান্স 2018-এও এটা নিয়ে কোশ্চেন হয়ে গেছে, 2019-এও কোশ্চেন হয়েছে। 2018-এর কোশ্চেনেও অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইনের এই টপিকটা তোমার কাজে লাগছে, আর 2019-এও তাই, 2018-এও 2019-এও। ওয়ারেস কেউ সাজেশনই দিতে সাহস পায় না অর্গানিকের কেউ সাজেশন দিতেই সাহস পায় না যে কি দিয়ে কি সাইডে কি দিব, কোনটা রেখে কোনটা দিব। সেইখানে মনে করো 18-তেও এটা 19-এও এটা এলডিএ কিটোনের একটা টপিক আছে, 18-এও দিছে 19-এও দিছে, মানে কি অবস্থা বুঝো। আবার এলডিএ কিটোনের একই কনসেপ্ট 18-এও দিছে 19-এও দিছে, অ্যাসিডিক নেচারের এই ব্যাপারটা 18-এও দিছে 19-এও দিছে, অথচ তোমার কত টপিক আমরা সাজেশন দিতে যাই হিমশিম খাই। অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইন যেটা এইটার উপরে মানে এই টপিকটার উপরে বেস করে এই পর্যন্ত তোমার কোশ্চেন হচ্ছে কি একদম প্রথমবার যেবার ক্রিয়েটিভ হয়, একদম ফার্স্ট টাইম ক্রিয়েটিভ যেটা ছিল 2014-এ, সেইবারই এই টপিকটা অ্যাপ্লাই করছে, তো অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইন, অ্যালকাইনের অ্যাসিডিক নেচার। অ্যালকাইনের অ্যাসিডিক নেচার এক্সপ্লেন করা মানে এইটা এক্সপ্লেন করা যে ইথাইন ইজ অ্যাসিডিক। অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইন এক্সপ্লেন করা মানে হচ্ছে এটা এক্সপ্লেন করা যে ইথাইন ইজ অ্যাসিডিক।
অর এইটা এক্সপ্লেইন করা যে অ্যালকাইন 1 ইজ অ্যাসিডিক, তাহলে অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইন মিন করে যে এটা কি এক্সপ্লেইন করা, ইথাইন ইজ অ্যাসিডিক এটা এক্সপ্লেইন করা, অথবা অ্যালকাইন 1 ইজ অ্যাসিডিক এটাও এক্সপ্লেইন করা। ওকে, সো আসো এক্সপ্লেনেশনটা কি। এক্সপ্লেনেশনটা হলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড এন্ড কার্বন কার্বন ট্রিপল বন্ড। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড অ্যালকেন, অ্যালকিন এন্ড অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তাহলে অ্যালকেন হ্যাজ কার্বন কার্বন সিঙ্গেল, অ্যালকিনে ডাবল এন্ড অ্যালকাইনে ট্রিপল বন্ড। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের কার্বন sp3 হাইব্রিডাইজ, কার্বন কার্বন ডাবল বন্ডের কার্বন sp2 হাইব্রিডাইজ, কার্বন কার্বন ট্রিপল বন্ডের কার্বন sp হাইব্রিডাইজ। কার্বন কার্বন সিঙ্গেল কার্বন sp3 হাইব্রিডাইজ যেখানে srp এর রেশিও 1:3, এখানে srp এর রেশিও 1:2, এখানে srp এর রেশিও 1:1। তার মানে p এর রেশিও ডিক্রিজ হচ্ছে, p এর রেশিও ডিক্রিজ হওয়া মানে s এর রেশিও ইনক্রিজ হওয়া। যদিও প্রত্যেক জায়গায় s 1 আছে, কিন্তু রিলেটিভলি চিন্তা করো, এটা পার্সেন্ট দিয়ে বুঝালে আরো ভালো হয়। 25% s ক্যারেক্টার, 75% p ক্যারেক্টার, 33.33% s ক্যারেক্টার, 66.67% p ক্যারেক্টার, 50% s ক্যারেক্টার, 50% p ক্যারেক্টার। তাহলে কার্বন কার্বন সিঙ্গেল ডাবল ট্রিপল বন্ডে, কার্বন কার্বন সিঙ্গেল ডাবল ট্রিপল বন্ডে s ক্যারেক্টার ইনক্রিজ হয়, p ক্যারেক্টার ডিক্রিজ হয়। s ক্যারেক্টার ইনক্রিজ হয় আর p ক্যারেক্টারটা ডিক্রিজ হয়। এতে কি হয়, s ক্যারেক্টার হাইব্রিডাইজেশনে যত ইনক্রিজ হয়, s ক্যারেক্টার হাইব্রিডাইজেশনে যত ইনক্রিজ হয়, কার্বনের ইলেকট্রন তত বেশি কার্বনের নিউক্লিয়াসের কাছে চলে আসে। কার্বনের ইলেকট্রন কার্বনের তত বেশি কাছে চলে আসে। তাহলে কি হলো যে কার্বন যদি sp ফর্ম করে, sp2 ফর্ম করে, sp3 ফর্ম করে, কার্বন যদি sp3 ফর্ম করে তাহলে কার্বনের যে ইলেকট্রন, সেই ইলেকট্রন যতটা কাছে থাকে তার থেকে sp2 ফর্ম করলে আরো বেশি কাছে থাকে, আর sp ফর্ম করলে কার্বনের ইলেকট্রন কার্বন নিউক্লিয়াসের আরো কাছে চলে আসে। তাহলে s ক্যারেক্টার যত বাড়তে থাকে, কার্বনের ইলেকট্রন কার্বনের তত কাছে চলে আসে, কার্বনের তত নিউক্লিয়াসের কাছে থাকে, তত কার্বন নিউক্লিয়াসের ক্লোজ হতে থাকে। কারণ s ক্যারেক্টার তো ইনার সাইডে থাকে, s ক্যারেক্টার তো ইনার সাইডে থাকে, আর p ক্যারেক্টার থাকে আউটার সাইডে। তাহলে যখন কার্বন নিউক্লিয়াসের কাছে কার্বনের ইলেকট্রন চলে আসে, কার্বন নিউক্লিয়াসের কাছে যত বেশি কাছে কার্বনের ইলেকট্রন চলে আসবে, কার্বনের সাথে হাইড্রোজেন, কার্বনের সাথে আছে হাইড্রোজেন, তখন কার্বন আর হাইড্রোজেনের যে ডিসটেন্স সেটা কমতে থাকে। কার্বন হাইড্রোজেনের মধ্যে যে ডিসটেন্স সেটা ডিক্রিজ হয়। কেন? কারণ কার্বন যদি তার ইলেকট্রন তার দিকে নিয়ে আসে, তাহলে তার সাথে হাইড্রোজেন যে তার সাথে যে বন্ড হয়ে আছে সে তো আরো কাছে চলে আসবে। কার্বন তার ইলেকট্রন কাছে আনলে তো সেই টানে টানে হাইড্রোজেনও চলে আসবে। কার্বন যত কাছে নিয়ে আসবে ইলেকট্রনকে, হাইড্রোজেনও তত কাছে চলে আসবে। কার্বন যত কাছে নিয়ে আসবে, হাইড্রোজেন তত কাছে চলে আসবে। যার কারণে কার্বন হাইড্রোজেনের বন্ড লেন্থ এখানে হচ্ছে 1.10 অ্যাংস্ট্রম, এখানে হচ্ছে 1.09 অ্যাংস্ট্রম, এখানে হচ্ছে 1.06 অ্যাংস্ট্রম। তাহলে এটা কি বোঝা যাচ্ছে যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে ডিসটেন্সটা সেটা কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। কার্বন আর হাইড্রোজেনের বন্ড মানে লেন্থ যত ডিক্রিজ হবে তত দুইটা নিউক্লিয়াস যত কাছে আসবে তখন তাদের মধ্যে রিপালশন বাড়তে থাকে, রিপালশন ইনক্রিজ হয়। তার মানে এখানে যতটা রিপালশন আছে এখানে তার থেকে একটু বেশি রিপালশন, এখানে রিপালশনটা আরো অনেক বেশি। তার মানে ট্রিপল বন্ডের কার্বন আর হাইড্রোজেনের মধ্যে রিপালশন অনেক বেশি, আর রিপালশনটা এত বেশি এখানে যে এই বন্ডটা তখন উইক, এই বন্ডটা কি হয়ে যায়, উইক হয়ে যায়। রিপালশনের কারণে কার্বন হাইড্রোজেনের বন্ড কি হয়ে যায়, উইক হয়ে যায়। তো ওটা উইক হলে পরে এটা উইক থেকে পোলার হয়ে যায়।
বন্ড যখন উইক হয় উইক থেকে পোলার হয়ে যায়, আর যখন পোলার হয় তার থেকেই H+টা বের হওয়ার চান্স থাকে। তখন যখন পোলার হয় তখন পোলারের মধ্যে হাইড্রোজেন থাকে পজিটিভ এন্ডে, হাইড্রোজেন প্লাস প্রডিউস করে। তো যেহেতু সে H+ প্রডিউস করতে পারে, দ্যাট মিনস প্রোটন ডোনেট করতে পারলো, তাইলে সেই এই কারণেই ইথাইন অ্যাসিডিক। তাহলে ইথাইন প্রোটন ডোনেট করে। আমি যদি এমনিতে স্টার্টিং এই বলতাম যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের মধ্যে অ্যালকাইন অ্যাসিডিক কেন, তখন তোমাদের কাছ থেকে আনসার আশা করতাম যে অ্যালকাইন প্রোটন ডোনেট করে, কারণ যারা প্রোটন ডোনেট করে তারাই তো অ্যাসিড, যারা প্রোটন ডোনেট করে তারাই অ্যাসিড। এখন কোশ্চেন হচ্ছে যে কোনো হাইড্রোকার্বন প্রোটন ডোনেট করে না, অ্যালকাইন কেন প্রোটন ডোনেট করে? তখন তোমার অ্যান্সার হচ্ছে এইটা যে এই বিকজ অফ দিস ম্যাটার, এই কারণে কি হয় তার থেকে প্রোটন রিলিজ পায়। অ্যালকাইন প্রোটন ডোনেট করে আর অ্যালকাইন থেকে প্রোটন রিলিজ পায়। কেন রিলিজ পায়? বিকজ ওই ধরনের রিপালশনের কারণে, দিস টাইপ রিপালশনের কারণে। তো সো দ্যাট স্যার রিপালশনটা কেন হয়েছে আবার একটু বলা যাবে? তাহলে এখানেও তোমার হচ্ছে প্রোটন ডোনেট করে না, এও প্রোটন ডোনেট করে না, প্রোটনটা ডোনেট করতেছে সিএইচ বন্ড থেকে। তো ট্রিপল বন্ডের কার্বনের সাথে সিএইচ বন্ড যেটা, সেটা থেকে প্রোটন রিমুভ হচ্ছে রিপালশনের কারণে। আবার বলি রিপালশন কেন বেশি, তাহলে একদম ফ্রম দ্য বিগিনিং যদি বলি, তাহলে কার্বন কার্বন সিঙ্গেল ডাবল ট্রিপল বন্ডের কার্বন রেসপেক্টিভলি sp3 sp2 and sp hybridized, and towards sp3 sp2 and sp hybridized, s character increases and p character decreases, and with increasing the s character, with the increasing s character, the bond electron of carbon অথবা electron of carbon become closer to the carbon nucleus, অর্থাৎ কার্বন নিউক্লিয়াসের তত কাছে চলে আসে। তো কার্বন নিউক্লিয়াসের কাছে যত ইলেকট্রন যত কার্বন নিউক্লিয়াসের কাছে চলে আসে, তখন কার্বন আর হাইড্রোজেনের যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা ইন্টারনিউক্লিয়ার যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকে, আস্তে আস্তে রিডিউস হয়। তার মানে তোমার সিঙ্গেল বন্ডের কার্বনের সাথে হাইড্রোজেনের ডিসটেন্স, ডাবল বন্ডের কার্বনের হাইড্রোজেনের ডিসটেন্স থেকে ট্রিপল বন্ডের কার্বনের হাইড্রোজেনের ডিসটেন্স হচ্ছে লেস। যখন দুইটা নিউক্লিয়াসের ডিসটেন্স কমে যায়, তখন নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াসের রিপালশনটা বেড়ে যায়। ধরো যে কোনো দুইটা নিউক্লিয়াস যত কাছে আসতে চাইবে তত তাদের মধ্যে রিপালশন বাড়বে, যত কাছে আসতে চাইবে তত রিপালশন বাড়বে। তো এই রিপালশনটা হাইয়েস্ট কোথায়? এখানে, কারণ ওখানে ডিসটেন্স সবচেয়ে কম। আর রিপালশনটা যত বেশি হয় তখন ওই বন্ডটা তত বেশি উইক থাকে। যে বন্ডে রিপালশন যত বেশি সেই বন্ড তত উইক, আর যে বন্ড যত উইক সেই বন্ড তত পোলার। আর এই বন্ডটা পোলার হলে পরে সেখান থেকে হাইড্রোজেন প্লাস রিলিজ পেতেই পারে। তোমার জানো কি যে যত অ্যাসিড আছে তাদের সবার কাছে ওয়েট আছে, মানে হাইড্রাসিড বাদে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এদের বাদে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এদের কাছে কিন্তু ওয়েট আছে, এবং তারা কিন্তু ওয়েট থেকেই প্রোটন ডোনেট করে, এবং সেটার কারণটা হচ্ছে গিয়া তোমার অক্সিজেন তার কাছে ইলেকট্রন রেখে দেয়। তাহলে প্রোটন ডোনেট করাটা হচ্ছে ব্যাপার। ইথাইন কেন অ্যাসিডিক, এটা ওই জায়গাটা ফিনিশ। হোয়াই অ্যাসিডিক, এই পার্টটা ফিনিশ। যে অ্যাসিডিক কেন ওই পার্ট ফিনিশ। এখন হচ্ছে গিয়া ফর এক্সাম্পল, ইথাইন প্লাস এটা ইথাইন, আর এই রিয়েজেন্টটা হচ্ছে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। তাহলে এটা হচ্ছে ইথাইন আর এটা হচ্ছে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। এটার সাথে এর রিঅ্যাকশন যখন হয় তখন সিলভার সল্ট প্রডিউস হয়। কি প্রডিউস হয়? সিলভার সল্ট। তাহলে সিলভার সল্ট যখন প্রডিউস হয় সেটা হচ্ছে ওই টাইপের সিলভার সল্ট, এই যে দিস টাইপ সল্ট। তার মানে এই এইচ এর জায়গায় কি আসছে? সিলভার। তাহলে সিলভার কি করছে? এইচটাকে ডিসপ্লেস করছে। এই এইচ এর জায়গায় আসছে কে? সিলভার। তার মানে সিলভার এই এইচটাকেও কি করছে? ডিসপ্লেস করছে। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। সিলভার কি করছে? হাইড্রোজেনকে ডিসপ্লেস করছে।
আর একটা কথা মেমোরিতে রাখো, সেটা হলো মেটালরা শুধু অ্যাসিডের হাইড্রোজেন ডিসপ্লেস করে, মেটালরা অনলি অ্যাসিড থেকে হাইড্রোজেন ডিসপ্লেস করে, মেটালরা অনলি অ্যাসিড থেকে হাইড্রোজেন ডিসপ্লেস করে, মেটাল আর কোনো হাইড্রোজেন ডিসপ্লেস করে না, মেটালরা শুধু অ্যাসিডের হাইড্রোজেন ডিসপ্লেস করে। তাহলে সিলভার যেহেতু এর হাইড্রোজেন ডিসপ্লেস করছে তাহলে সে অ্যাসিড, তো এটা সিলভার সল্ট প্রডিউস হয় যেটা হোয়াইট প্রিসিপিটেট। আর বাই প্রোডাক্টে হবে অ্যামোনিয়াম নাইট্রেট, বাই প্রোডাক্ট হবে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট প্রোটন নিয়ে যায়। সেকেন্ড অপশন, ইথাইন প্লাস Cu NH3 হোল টু Cl, ওটা হলো ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, আর এটা হলো ডাইঅ্যামিন কপার ক্লোরাইড। ডাইঅ্যামিন কপার ক্লোরাইড অ্যাড করলে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবেই, কার্বন কার্বন ট্রিপল বন্ড দিস টাইম অলসো। তাহলে এখানে কি হচ্ছে, এবার এই হাইড্রোজেন ডিসপ্লেস কে করছে কপার, এই হাইড্রোজেন ডিসপ্লেস কে করছে সেও কপার, তার মানে কপার এবার কি করছে হাইড্রোজেন ডিসপ্লেস করছে, সো দ্যাট এটাও অ্যাসিডিক নেচারের একটা প্রুফ। আর ওদিকে বাই প্রোডাক্ট এবার অ্যামোনিয়াম ক্লোরাইড। আর যেটা কপার সল্ট হয়েছে সেটা হলো রেড পিপিটি, যেটা কপার সল্ট প্রডিউস হলো ওটা হচ্ছে রেড প্রিসিপিটেট। এন্ড সো দ্যাট নোট রাখো, এগুলো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যালকাইন ফ্রম অ্যালকিন। অর্থাৎ তুমি যদি ব্রোমিন টেস্ট করো অথবা তুমি যদি বেয়ার টেস্ট করো তাহলে তুমি প্রুফ করতে পারো যে কম্পাউন্ড ইজ আনস্যাচুরেটেড। তোমরা যদি ব্রোমিন টেস্ট করো অথবা বেয়ার টেস্ট করো তাহলে তোমরা প্রুফ করতে পারতেছো যে কম্পাউন্ড আনস্যাচুরেটেড। কিন্তু প্রুফ করবা কেমনে যে এর মধ্যে ডাবল বন্ড আছে না ট্রিপল বন্ড আছে? প্রুফ করবা কেমনে যেটা অ্যালকিন নাকি অ্যালকাইন? দিস রিঅ্যাকশন হেল্পস ইউ ইন দিস পার্ট। তখন এই রিঅ্যাকশন তোমাকে হেল্প করবে, কারণ অ্যালকিন হলে তো আর এই অবজারভেশন পাবা না, অ্যালকিন হলে তো আর এই অবজারভেশন পাবা না, রাইট? সো ইউ ক্যান ডিফারেন্সিয়েট অ্যালকিন ফ্রম অ্যালকাইন, ইউ ক্যান ডিফারেন্সিয়েট অ্যালকিন ফ্রম অ্যালকাইন ইন দিস ওয়ে। এন্ড 2014 এ এইটাই কোশ্চেন ছিল যে ডিফারেন্সিয়েট করো অ্যালকিন আর অ্যালকাইনকে, ডিফারেন্সিয়েট করো ইথিন আর ইথাইনকে। এটা 14 এ আসছিল, ডিফারেন্সিয়েট করতে বলছে। কিন্তু এই যে 19 এ যেটা আসছে ওটা ডিফারেন্সিয়েট করতে বলে নাই, ওটা বলছে যে কোনটা মোর অ্যাসিডিক, আর 18 এ বলছে কোনটা অ্যাসিডিক। আচ্ছা স্যার, এই যে ডিসপ্লেসমেন্ট যে রিঅ্যাকশনটা হয় স্যার, এটা কি মানে ইলেকট্রন ডোনেট রিসিভের মাধ্যমেই তো হয়, তাই না? ওই ইস্যুতে যায়ও না, রেডক্স নন রেডক্সের কনসেপ্ট অর্গানিকে চলে না, ওইদিকে যায়ও না। হ্যাঁ, ওকে স্যার। ইলেকট্রন ট্রান্সফারের বিষয়গুলো এখানে ইস্যু না, ইস্যু হলো যে ডিসপ্লেসমেন্ট। কপার হাইড্রোজেন ডিসপ্লেস করছে, সিলভার হাইড্রোজেন ডিসপ্লেস করছে। তো কপার সিলভার যেহেতু মেটাল, মেটালরা শুধুমাত্র প্রোটন ডিসপ্লেস করে, মেটালরা তাদের হাইড্রোজেন ডিসপ্লেস করে যাদের কাছে যারা অ্যাসিড। আচ্ছা, যেটা বলছিলাম যে কি হলো 14 এ কি আসছে যে ইথিন আর ইথাইনকে ডিফারেন্সিয়েট করা যায় কিভাবে, 18 এ কি আসছে যে কোনটা অ্যাসিডিক, 19 এ আসছে কোনটা মোর অ্যাসিডিক। চলো, যেটা বলতেছিল যে কোনটা অ্যাসিডিক সেখানে অ্যান্সার হচ্ছে যে এটা অ্যাসিডিক, আর যেটা বলছে কোনটা মোর অ্যাসিডিক সেখানেও অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে মোর অ্যাসিডিক। অর্থাৎ ইথিন তো আর কোনো মানে ওখানে তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার ইথিন তো আর অ্যাসিডিক না, তাহলে একটা ওই ইথাইন যদি মোর অ্যাসিডিক বলে তাহলে তো স্যার ওটা লেস অ্যাসিডিক হয়, কিন্তু ওটা তো নট অ্যাট অল অ্যাসিডিক। তাহলে তোমাদের কনসেপ্টই ভুল। কনসেপ্টটা কি বলি আমি, আমি যদি বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইড লেস অ্যাসিডিক, ভুল হইব আমার কথা? সোডিয়াম হাইড্রোক্সাইড লেস অ্যাসিডিক, কথাটা কিন্তু ভুল হবে না। জি স্যার। আমি যদি বলি যে সালফিউরিক অ্যাসিড লেস বেসিক, তাও ভুল হবে না, কারণ এভরি অপোজিট ক্যারেক্টার হচ্ছে গিয়া
তোমার স্টে টুগেদার, অর্থাৎ একটা বেশি, মানে একটা যদি অ্যাসিড হয় তাহলে সে বেস না। এটা যেমন বলা যায় সে লেস বেসিক, এটাও বলা যায়। যেমন আমি মাঝে মাঝে একটা কথা বলি, কথাটা হচ্ছে এরকম যে যেটা ইনসলিউবেল মনে করবো এটা হচ্ছে লেস সলিউবেল, যেটা ইনসলিউবেল মনে করবো এটা হচ্ছে লেস সলিউবেল। কোনো কিছুই অ্যাবসুলেট না। তুমি যদি মনে করো সালফিউরিক অ্যাসিড অ্যাবসুলেট অ্যাসিড, এটা রং। কেন জানো? কারণ সালফিউরিক অ্যাসিডের চাইতে যদি একটা স্ট্রং অ্যাসিড তার সাথে মিক্স করো তাহলে কি সে অ্যাসিড থাকবে? তখন তো সে অ্যাসিডে বিহেভ করতেই পারবে না, তখন সে বেইজের বিহেভ করবে, জানো? তাইলে কোনো কিছুই কারো পরিচয় কি না, অ্যাবসুলেট না। তো যখন বলছে যে ওটা মোর অ্যাসিডিক, তাহলে তুমি তখন বললে হ্যাঁ এটা মোর অ্যাসিডিক ওটা লেস অ্যাসিডিক, এটা মোর অ্যাসিডিক বলেই অ্যাসিডিক বিহেভ শো করতেছে। আর যদি বলে কোনটা অ্যাসিডিক তাহলে এইটাই অ্যাসিডিক, কারণ এটা অ্যাসিডিক বিহেভ শো করতেছে। তো কোশ্চেন দুই ভাবে হতে পারে, কিন্তু তোমার অ্যান্সারটা হচ্ছে যে এইটাই অ্যাসিডিক, এইটাই রিঅ্যাকশন দিবে। মোর অ্যাসিডিক বললেও এটা, আর শুধু অ্যাসিডিক বললেও এটা, অর্থাৎ ইথাইন ইজ অ্যাসিডিক। এবার আসো যেটা বলতেছে অ্যালকাইন 1 অ্যাসিডিক, এর মানে কি? অ্যালকাইন 1 অ্যাসিডিক বললো মানে এটা তখন কি মিন করে? দেখো CH ট্রিপল বন্ড CH এটা অ্যাসিডিক, CH3 C ট্রিপল বন্ড CH এটাও অ্যাসিডিক, CH3 CH2 C ট্রিপল বন্ড CH এটাও অ্যাসিডিক। ইথাইন অ্যাসিডিক, প্রোপাইন অ্যাসিডিক, বিউটাইন 1 অ্যাসিডিক, CH3 C ট্রিপল বন্ড C CH3 এটা অ্যাসিডিক না, although it has triple bond, but it is not acidic, তার মানে শুধু অ্যালকাইন 1 যারা, যাদের এন্ডেড অফ ট্রিপল বন্ড থাকে, যাদের টার্মিনালে ট্রিপল বন্ড থাকে, তারাই শুধু অ্যাসিডিক, এটা অ্যাসিডিক না ট্রিপল বন্ড থাকলেও। কেন? খুবই ইজি একটা অ্যান্সার। কারণ হলো ট্রিপল বন্ড থাকলে কি হবে? ট্রিপল বন্ডের যে কার্বন, সেই কার্বনে তো হাইড্রোজেন নাই। ট্রিপল বন্ডের যে কার্বন, সেই কার্বনে তো হাইড্রোজেন নাই, তাহলে রিপালশন দিয়ে সে কাকে রিপালশন হবে? প্রোটন দিবে, সেই প্রোটন কোথায় তার কাছে? ট্রিপল বন্ডের কার্বনে তো হাইড্রোজেন নাই। আমরা তো দেখতাম যে ট্রিপল বন্ডের কার্বনের হাইড্রোজেন, ট্রিপল বন্ডের কার্বনের হাইড্রোজেন ডোনেট করবে। তাহলে এখানে তো ট্রিপল বন্ডের কার্বনের হাইড্রোজেনই নাই, আর ট্রিপল বন্ড যদি মাঝখানে আসে তাহলে ওই কার্বনে হাইড্রোজেন থাকার সুযোগও নাই। এই কারণে অ্যাসিডিক ঠিক আছে, সেটা হচ্ছে অ্যালকাইন 1 হচ্ছে অ্যাসিডিক। তাহলে এই হচ্ছে অ্যাসিডিক নেচার অ্যালকাইনের। যদি ওটা নট অ্যাসিডিক হয়, তাহলে যদি আমরা আগের আইডেন্টিফিকেশন টেস্টটা করি তাহলে তো আমরা অ্যাসিডিক নেচারটা পাবো না, তখন স্যার অ্যালকিন অ্যালকাইনের ডিফারেন্সিয়েশন করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি তুমি এই কোশ্চেনটা খুবই লজিক্যাল। যে তাহলে আমি প্রথমে যখন বললাম যে ব্রোমিন টেস্ট, বেয়ার টেস্ট করলে আমরা অ্যালকিন না অ্যালকাইন সেটা আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু পরবর্তীতে অ্যাসিডিক নেচার দিয়ে এটাকে ফার্দার করা হয়, তো আমরা আমাদের আসলে কি জানো, ফ্যামিলি মেম্বার অ্যালকিন ফ্যামিলিতে আমরা মেইনলি হচ্ছে গিয়া ইথিন প্রোপিন পর্যন্তই হচ্ছে গিয়া কি করি, এক্সারসাইজ করি। ইথিন প্রোপিন নিয়েই তো এক্সারসাইজ করি, যার জন্য ওই প্রশ্নের মধ্যে তেমন একটা সমস্যা হবে না। কিন্তু যদি এমন হয় যে তোমার এই কোশ্চেনটা যে স্যার বিউটিন না বিউটাইন, এইটার মধ্যে যদি হয় তাহলে কি করে ইয়ে করব? বিউটাইন যদি আবার 2 থেকে থাকে তাহলে কিভাবে আইডেন্টিফাই করব? তা আমি তো ব্রোমিন টেস্ট করলাম, তাতে প্রুফ হবে যে এটা ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকতে পারে। তারপরে আমি অ্যাসিড টেস্ট করলাম, তারপরেও কোনো কালার হইলো না, কিন্তু তাতে কি শিওর হয়ে গেলাম যে এটার মধ্যে ডাবল বন্ড আছে? ট্রিপল বন্ড থাকার পরেও তো এরকম ঘটনা নাও ঘটতে পারে, ঠিক না? তো এগুলো আসলে কি তোমরা একটা জিনিস মানতে হবে যে আমরা সব করি না, ঠিক না? আমরা কি সব রিয়াকশন করি?
তোমরা আমরা কি ধরো মানে ধরো সব করি এরকমটা না, ঠিক না? আমরা তো মানে ধরো আমরা আমাদের একটা লিমিটেশন আছে তার মধ্যেই করি। এমন না যে এটা পারবো না। আমি যদি মনে করো এটা আমাকে যদি অপশন দেওয়া হয় যে তাহলে এটা না করে কিভাবে তাহলে আইডেন্টিফাই করব, তাহলে আমি আরো এমন কোনো টেস্ট করব যেটা আরো আমাকে মেক শিওর করবে যে ট্রিপল বন্ড আছে কিনা, আরো আমাকে মেক শিওর করবে যে ট্রিপল বন্ড আছে কিনা। অর্থাৎ আমি মনে করলাম যে ব্রোমিন টেস্ট করার পরে বুঝলাম যে ডাবল বন্ড নাই, বা ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের মধ্যে কোনো একটা আছে, ডাবল বন্ড ট্রিপল বন্ডের মধ্যে কোনো একটা আছে। তারপর আমি অ্যাসিড টেস্ট করলাম, করে দেখলাম যে কোনো রেসপন্স নাই। তারপর আমার কাছে কনফিউশন, ডাবল বন্ড না ট্রিপল বন্ড কে আছে। তুমি মনে করো স্যাটিসফাই না, কারণ তুমি জানতাই না যে কয়টা কার্বন আছে, তুমি স্যাটিসফাই না। সেই জন্য যে তোমার আর কোনো অপশন নাই তা তো না, ইউ হ্যাভ সাম আদার অপশন। অর্থাৎ অ্যালকিন না ডাবল বন্ড না ট্রিপল বন্ড সেটা বোঝার জন্য তোমার আরো অপশন আছে। সেটা হইতেছে যে ওজোন এডিশন, অক্সিডেশন, এরকম আরো প্রসেস আছে। কথা বুঝতে পারছো? তো অক্সিডেশন, ওজোন এডিশন এগুলো পরে পরে করা যাইতো আর কি। কিন্তু যেহেতু আমরা পর্যন্ত যাবো না সেই জন্য তোমাদেরকেও আর আলোচনায় নিচ্ছি না। ওকে, সো এই হচ্ছে অ্যালকাইনের পার্ট। সো দ্যাট অ্যালকাইন ডিফারেন্সিয়েট করলে মানে ইথিন আর ইথাইনের মধ্যেই থাকি আমরা। শুধু ওই জিনিসটা জানানো হইতেছে এমসিকিউর জন্য, বিকজ এমসিকিউ আসলে পরে তুমি যেন ওইটা দাগ ঠিক না দিয়ে দাও। আচ্ছা, এবার আসো বেনজিন পার্টে। ঠিক আছে, বেনজিন পার্ট। তো আজকে আর 15 মিনিট রিমেইনিং। তো বেনজিনের পার্টটাই আজকে দেখো কতটুকু করতেছি। তো বেনজিন ফার্স্ট অফ অল হলো C6H6 হিসেবে বেনজিন। This is the expression of benzene. This is the expression of benzene, and this is the expression of benzene. This is the expression of benzene. ठीक है? C6H6 benzene. This form of benzene. This form of benzene. This form of benzene. This is form of benzene. তার মানে বেনজিনকে দেখে রাখো, চিনে রাখো ঠিক মতো সব। এটা 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 সবই হচ্ছে বেনজিনের এক একটা এক্সপ্রেশন। ওকে, তো এই এক্সপ্রেশনের পরে আমরা দেখো আসি হচ্ছে প্রিপারেশনে। বেনজিন প্রিপারেশন, প্রিপারেশন অফ বেনজিন, বেনজিন প্রিপারেশন অর প্রিপারেশন অফ বেনজিন। ঠিক নিট তোমার তিনটা মেথড দেখাবো, এন্ড এই থ্রি মেথডস আর ভেরি ইম্পর্টেন্ট। দিস থ্রি মেথডস আর ভেরি ইম্পর্টেন্ট। দ্য নাম্বার ওয়ান হচ্ছে C2H2 which is ethyne, C2H2 which is ethyne। এরকম এটাকে 3 টাইমস করো, মানে একবারে মনে হবে যে ম্যাথমেটিক্স করতেছো, তোমরা অঙ্ক করতেছো। এটা 3 টাইম করলে কি হয়ে যাবে? C6H6। C2H2 এটাকে 3 টাইমস করলে কি হয়ে যাবে? C6H6। C2H2 3 টাইমস করলে কি হয়ে যাবে? C6H6। হতেই পারে, হ্যাঁ এটা হয়ও, এটা রিয়েল ফর্মে এটা হয়ও, ইথাইন থেকে বেনজিন ফর্ম করে। তবে এটাকে কি করা হয়? আয়রন টিউবের ভিতর দিয়ে পাস করা হয়, এন্ড 450 ডিগ্রি সেলসিয়াসে। 450 ডিগ্রি সেলসিয়াস বলতে আমি একটু বুঝাই বলি, এটা আসলে রেড হট আয়রন টিউব বলে। এটা অ্যাকচুয়ালি বলা হবে রেড হট আয়রন টিউব, রেড হট আয়রন টিউব, রেড হট আয়রন টিউব। অর্থাৎ আয়রন একটা টিউব, লোহার একটা টিউব, যেটা কিনা একেবারে রেড হট, মানে লাল, টকটকা লাল। এখানে টেম্পারেচার তখন হয় 450 ডিগ্রি সেলসিয়াস। এরকম আয়রন টিউবের ভিতর দিয়ে আমরা ইথাইন গ্যাসকে পাস করি। ইথাইনকে পাস করলে পরে সেই ইথাইন ইভাপোরেট হয়, ভ্যাপারাইজ হয়, হয়ে পরে এটাকে আবার কনডেন্স করি। কনডেন্স করে যখন লিকুইফাই করা হয় তখন সেটা বেনজিন হয়ে যায়। তো এটা হচ্ছে কি তোমার one option of preparation of benzene. This is one option of preparation of benzene, and this is why benzene is called polymer of ethyne. Benzene is called polymer of ethyne. এই কারণে বেনজিনকে ইথাইনের পলিমার বলে। কারণ পলিমারের যে ডেফিনেশন সেটা হচ্ছে যে কয়েকটা মনোমার মিলে যখন একটা পলিমার ফর্ম করে, বা একটা মলিকিউলের একটা মলিকিউলের 1 মোর বা 2 মোর মলিকিউল যখন মিলে একটা মলিকিউল ফর্ম করে সেটাকে বলা হয় পলিমার। তো বেনজিন যেহেতু তিনটা ইথাইন থেকে হইছে, সো দ্যাট বেনজিন ইথাইনের পলিমার, বেনজিন ইথাইনের পলিমার।
in this respect. তো এটা হচ্ছে গিয়ে তোমার এটা আয়রন টিউব, দ্যাট মিনস আয়রন, কিন্তু সেটা আয়রন ক্যাটালিস্ট না, এটা হচ্ছে আয়রন টিউব যেটা ভিতর দিয়ে এটাকে পাস করা হয়। নাম্বার টু হলো গিয়ে অপশন যেটা, সেটা হলো গিয়ে আরেকটা রিয়াকশন, এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট। দিস কম্পাউন্ড ইজ সোডিয়াম বেনজয়েট। দিস নেম অফ দ্য কম্পাউন্ড হচ্ছে সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে টুগেদার বলে সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড টুগেদার সোডা লাইম, যেটা অ্যালকেনের প্রিপারেশনে দেখছো সেটা বেনজিনের প্রিপারেশনেও এখন দেখতেছো। তার মানে অ্যালিফেটিক পার্টে ছিল অ্যালকেন, আর অ্যারোমেটিক পার্টে সেটা হচ্ছে বেনজিন। অ্যালিফেটিক পার্টে অ্যালকেন, অ্যারোমেটিক পার্টে সেটা বেনজিন। সোডিয়াম কার্বনেট Na2CO3, Na2CO3 সোডিয়াম কার্বনেট প্রডিউস হলে যখন এই হাইড্রোজেনটা বেনজিনে এসে প্লেস হয় তখন এটার নাম হয়ে যায় বেনজিন। তো এই হচ্ছে বেনজিনের একটা প্রিপারেশন, যেটাকে ডিকার্বক্সিলেশন মেথড বলে, ডিকার্বক্সিলেশন মেথড। তো বেনজিনের প্রিপারেশন হিসেবে এটাও ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইথাইন থেকে বেনজিন একটা অপশন, ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। সোডিয়াম বেনজয়েট থেকে বেনজিন, এটাও অ্যানাদার অপশন এন্ড অ্যানাদার ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এন্ড দ্য লাস্ট ওয়ান, বেনজিনের জন্য আরেকটা সিস্টেম আছে, এটা হচ্ছে কম্পাউন্ডের নাম হলো ফেনল। কম্পাউন্ড ইজ ফেনল and super important reaction it is also. It is very much important reaction also. অর্থাৎ ফেনল থেকে বেনজিন, ফেনল থেকে বেনজিন, সো সিম্পল। কি দেওয়া হয়? জিঙ্ক। জাস্ট জিঙ্ক অ্যাড করলে কি হয়? জিঙ্ক আর অক্সিজেন মিলে জিঙ্ক অক্সাইড হয়ে যায়। এই যে এই অক্সিজেনটাকে নিয়ে জিঙ্ক কি করে ফেলে? জিঙ্ক অক্সাইড করে ফেলে। তো অক্সিজেনটা নিয়ে যে হাইড্রোজেনটাকে রেখে যায়, হাইড্রোজেন রেখে গেলে সে বেনজিন হয়ে যায়। তাহলে these three are the option of preparation of benzene, and benzene preparation এর জন্য এই তিনটা রিঅ্যাকশন অ্যাপ্লাই করবে। These three reaction will be applied, and these three are very important reaction. These three are very important reaction. From option 1 কি ইথাইন টু বেনজিন, সেকেন্ডটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট টু বেনজিন যেটা ডিকার্বক্সিলেশন মেথড, আরেকটা হচ্ছে ফেনল টু বেনজিন, ফেনল প্লাস জিঙ্ক, এখানে একটা ডেল্টা সাইন থাকবে অবশ্য, ফেনল প্লাস জিঙ্ক, তাহলে কি হবে? বেনজিন। তো বেনজিন প্রিপারেশন হিসেবে এন্ড এছাড়াও এই রিঅ্যাকশন ভেরি ইম্পর্টেন্ট। বেনজিন প্রিপারেশন এন্ড তাছাড়াও এই রিঅ্যাকশন ভেরি 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 ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। দিস আর ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এন্ড দেয়ার আর মেনি টাইমস এই দুইটা রিঅ্যাকশনকে সেমে ইউজ করছে, মেনি টাইমস, মেনি টাইমস এই দুইটা রিঅ্যাকশনকে সেম হিসেবে অ্যাপ্লাই করছে, দুটো রিঅ্যাকশনকে সেম হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে। তো এই হচ্ছে প্রিপারেশন অফ বেনজিন। Addition reaction of benzene, addition reaction of benzene, addition reaction of benzene অর্থাৎ বেনজিনের addition reaction। রিমেম্বার বেনজিন মেইনলি দিবে হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কেন দিবে সবকিছু নিয়ে নেক্সট ক্লাসে কথা হবে। আর আজকে দেখো যে বেনজিন এখানে বলাই থাকবে যে although benzene gives substitution reaction, but in some cases it gives addition reaction. কয়েকটা জায়গা আছে যে কিনা addition reaction দেয়। তবে বেনজিনের এইখানে যে addition দেখাবো, these are the fixed addition, these are the fixed addition reaction of benzene. বেনজিনের addition reaction এখন যে কয়টা দেখাবো সেই কয়টাই। ওয়ান অপশন হলো হাইড্রোজেন অ্যাডিশন, তার মানে বেনজিন যে অ্যাডিশন দেয় তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন। বেনজিন যে অ্যাডিশন দেয় তার একটা হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন রিঅ্যাকশন। বেনজিন হাইড্রোজেন অ্যাডিশন দেয়, হাইড্রোজেনের সাথে বেনজিন কি করে? অ্যাডিশন রিঅ্যাকশন দেয়। ফলো করো। তো অ্যাডিশন দিবে, তো এই কারণে একটু ডাবল বন্ড দেখাই দিলাম, কারণ ডাবল বন্ড আছে বলেই তো অ্যাডিশন দিচ্ছে, তাহলে ডাবল বন্ড আছে। দিস বেনজিন কি দিবে? অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশন মানে হাইড্রোজেন অ্যাডিশন। তো হাইড্রোজেন অ্যাডিশন কিসের প্রেজেন্সে হয়? নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে। কত ডিগ্রি সেলসিয়াসে?
180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে। তাতে যেটা প্রডিউস হবে সেটা এটা। এটা অ্যাকচুয়ালি হলো C6H12। এটা অ্যাকচুয়ালি হচ্ছে C6H12। তোমরা আমি জানি না আমার নোটটা কালেক্ট করছো কিনা, যত তাড়াতাড়ি পারো করে ফেলো, তাহলে আর পড়তে সমস্যা হবে না, বুঝছো? তাহলে দেখবা যে ইন্টারেস্ট পাওয়া পড়ে, কারণ এগুলো যেভাবে বলতেছি ওখানে সেভাবেই লেখা তো। হাইড্রোজেন এডিশন, বেনজিনের রিঅ্যাকশন, হাইড্রোজেন এডিশন রিঅ্যাকশন। হাইড্রোজেন এডিশন নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্স হয়। 3 মোল হাইড্রোজেন অ্যাড হবে কেন? কারণ 3টা ডাবল বন্ড, একটা ডাবল বন্ডের জন্য 1 মোল হাইড্রোজেন, 3টা ডাবল বন্ড 3 মোল হাইড্রোজেন। যেটা প্রডিউস হবে সেটার নাম সাইক্লোহেক্সেন। যেটা প্রডিউস হচ্ছে ওটার নাম হলো সাইক্লোহেক্সেন। তাহলে দিস রিঅ্যাকশন ইজ কনভার্সন অফ বেনজিন টু সাইক্লোহেক্সেন। কনভার্সন অফ বেনজিন টু সাইক্লোহেক্সেন, এটার নাম সাইক্লোহেক্সেন, যেটা C6H12। C6H12 এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, রিমেম্বার। এন্ড এটা একটা অ্যালিফেটিক। এটা কি অ্যালিফেটিক? এটা তো অ্যারোমেটিক, বাট এটা অ্যালিফেটিক। এটা নো মোর অ্যারোমেটিক, নো মোর অ্যারোমেটিক। তার মানে এডিশন রিঅ্যাকশন দিলে বেনজিন আর কি থাকে না, অ্যারোমেটিক থাকে না। তো এডিশন রিঅ্যাকশন দিলে বেনজিন অ্যারোমেটিক থাকে না, তাহলে বেনজিন কি আর উইলিংলি এই রিঅ্যাকশন দিতে যাইবে? এটা একটা অ্যাডিশন। সেকেন্ড যেটা অ্যাডিশন সেটা হলো গিয়ে ক্লোরিন অ্যাডিশন। তাহলে আরেকটা অ্যাডিশন দিতেছে বাউন্ড, সেটা হচ্ছে গিয়ে ক্লোরিন অ্যাডিশন। এন্ড ক্লোরিন অ্যাডিশন রিঅ্যাকশন দিচ্ছে কে? বেনজিন। এই যে বেনজিন হ্যাজ 3 ডাবল বন্ড। ক্লোরিন অ্যাডিশন মানে রিঅ্যাকটেন্ট কে? ক্লোরিন। হাইড্রোজেনের মতো এখানেও কয়টা লাগবে? 3 মোল ক্লোরিন লাগবে। এন্ড ক্লোরিন অ্যাডিশন হয় ইউভি লাইটের প্রেজেন্সে। ক্লোরিন অ্যাডিশন হবে ইউভি লাইটের প্রেজেন্সে। তাতে করে যেটা প্রডিউস হবে সেটার ফর্মুলা হচ্ছে এরকম, এরকম। দেখো যখন হাইড্রোজেন এসছিল তখন এভাবেই এসছিল, কিন্তু হাইড্রোজেন দেখানো লাগবে না। হাইড্রোজেন যখন অ্যাড হয়েছে তখন হাইড্রোজেন না দেখালেও আমরা হাইড্রোজেনকে কনসিডার করে নিব। বাট ক্লোরিন তো এটা, তাহলে 6টা কার্বনে 6টা ক্লোরিন এসে অ্যাড হয়েছে, যেটা ফর্মুলা হলো C6H6Cl6। C6H6 এর সাথে এবার কি অ্যাড হয়েছে? Cl6। আর এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। দিস ইজ গ্যামাক্সিন। এটা হচ্ছে গ্যামাক্সিন, যেটা একটা ইনসেক্টিসাইড। অবশ্য ইনসেক্টিসাইড বলা ঠিক হবে না, এটা আর কি জার্ম কিলার বললেই হয়, জার্ম কিলার। গ্যামাক্সিনটা হচ্ছে জার্ম কিলার। তো এটা হচ্ছে আরেকটা অ্যাডিশন রিঅ্যাকশন, যেটা ক্লোরিন অ্যাডিশন। অ্যাজ এ রেজাল্ট কি হবে? গ্যামাক্সিন। এমসিকিউ আসলো, সাপোজ হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্যামাক্সিন। দিস ইজ, তাহলে এটা হচ্ছে ক্লোরিন অ্যাডিশন। এন্ড ওয়ান মোর অ্যাডিশন, তা হচ্ছে O3, আর তা হলো ওজোন এডিশন। আর তা হচ্ছে ওজোন এডিশন। তাহলে হাইড্রোজেনের সাথে এডিশন দিবে, ক্লোরিনের সাথে এডিশন দিবে, আর হচ্ছে ওজোন রিঅ্যাকশন দিবে, ওজোন এডিশন, কারণ ডাবল বন্ড তো ওজোন এডিশন দিবে। ওজোন এডিশন দিবে কে? বেনজিন। ওজোন এডিশনে কি লাগবে? একটা ডাবল বন্ডে 1 মলিকিউল ওজন, তাহলে 3টা ডাবল বন্ড 3 মলিকিউল ওজন। ওজোন এডিশন কিসের প্রেজেন্সে জানো? কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। কার্বন টেট্রাক্লোরাইড ফার্স্টে কি হয়? ওজোনাইড। ফার্স্টে কি হয়? ওজোনাইড। এখন আমি ওজোনাইডটা করব, ওজোনাইডটা করব, ওকে। এটা ওজোনাইডটা হয়েছে কি, তুমি যদি রেডিমেড দেখো, রেডিমেড মানে অর্থাৎ তৈরি অবস্থায় দেখো, তাইলে তুমি একটু হবা, মানে কমপ্লেক্স মনে হবে। বাট দেখো যে কিভাবে আমি করি, আমি কিভাবে করি সেটা ফলো করো। কি করবা? CH নিবা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে হেক্সাগোনাল CH গুলা নিয়ে রাখবা। কি করছি দেখো? হেক্সাগোনাল CH গুলা নিয়ে নিছি, হেক্সাগোনাল CH নিয়ে নিছি, বুঝছো কিন্তু? আচ্ছা, এবার কি করবা? কি করবা? এই যে ডাবল বন্ড কোথায় নিছো তাকে দেখো, এই যে এখানে না, যেখানে ডাবল বন্ড নিছো সেই সেই জায়গাতেই ওজোনাইডটা বানাবা এইভাবে। অর্থাৎ 2 কার্বনের মাঝখানে একটা অক্সিজেন আর 2 কার্বনের কাছে আলাদা 2টা অক্সিজেন।
ডাবল বন্ডের জায়গা শেষ, এবার সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড। তাহলে 2 কার্বনের মাঝখানে একটা অক্সিজেন আর আলাদা 2টা অক্সিজেন, তারা কানেক্ট। আবার সিঙ্গেল বন্ড, আবার এখানে ডাবল বন্ড। ডাবল বন্ড যেখানে ওজোনাইড সেখানে, ডাবল বন্ড যেখানে ওজোনাইড সেখানে, তারপরে আবার সিঙ্গেল বন্ড। তাহলে কয়টা? 3টা ডাবল বন্ড, 3টা ওজোনাইড হয়েছে। এখন এটা শেষ করার পর এটা দেখতে কেমন লাগতেছে, ঠিক না? এখন তো এটাকে মনে হইতেছে কমপ্লেক্স, কিন্তু তুমি করার সময় তো তুমি এটা সিম্পল লজিক দিয়ে করছো। এটার নাম হচ্ছে ওজোনাইড। তার মানে বেনজিন ওজোন রিঅ্যাকশন করলে দিস টাইপ ওজোনাইড হয়। আচ্ছা, ওজোনাইডকে আমরা কি করি? জিঙ্কের প্রেজেন্সে হাইড্রোলাইসিস করি, জিঙ্কের প্রেজেন্সে হাইড্রোলাইজ করি, করলে প্রোডাক্টে যাই। তবে এখানে প্রোডাক্টটা হবে কি জানো? CHO বন্ড CHO। প্রোডাক্টটা হবে কি? CHO বন্ড CHO। কেন জানো? এই দেখো প্রত্যেকটা CHO 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 সব CHO, কিন্তু যেখানে ওজোন সেখানে তো ভেঙে যাবে। 3টে ডাবল বন্ড 3 টুকরা হয়ে যাবে না? 3টে ডাবল বন্ড 3 পিস হয়ে যাবে। তো 3টা পিস হইলে প্রত্যেকটা পিসে 2টা করে কার্বন থাকবে, এবং সেগুলো সব CHO CHO অ্যালডিহাইড গ্রুপ তৈরি করবে। CHO CHO এরকম কয়টা হবে? C আর কি হবে? C জিঙ্ক অক্সাইড, C জিঙ্ক অক্সাইড। আর যে কম্পাউন্ডটা হইছে এটার নাম গ্লাইঅক্সাল। যেটা প্রডিউস হলো, নেম অফ দ্য কম্পাউন্ড হচ্ছে গ্লাইঅক্সাল। তাহলে বেনজিন থেকে গ্লাইঅক্সাল, বেনজিন টু গ্লাইঅক্সাল। So these are the addition reaction of benzene. These are the addition reaction of benzene. Hydrogen addition, chlorine addition and ozone addition. And এই addition reaction এর হেল্প নিয়ে তুমি একটা কোশ্চেন অ্যান্সার করতে পারবা, যদি কোশ্চেনটা এমন হয় যে prove that benzene has 3 double bond. প্রুফ করো যে বেনজিনে 3টা ডাবল বন্ড আছে। প্রুফ করো তোমার গিভেন কম্পাউন্ডে 3টা ডাবল বন্ড আছে, সাপোজ আসলো এক্সামে। তখন তুমি এই 3টা রিঅ্যাকশন দেখবা, দেখা বলবা যে একটা ডাবল বন্ড থাকলে তো 1 মোল হাইড্রোজেন 1 মোল ক্লোরিন 1 মোল ওজনের দরকার হইতো, সেখানে 3 মোল হাইড্রোজেন 3 মোল ক্লোরিন 3 মোল ওজনের দরকার হইছে। তার মানে এর মধ্যে 3টা ডাবল বন্ড আছে, প্রুভেন। ভালো জিনিস না? তাহলে এই হচ্ছে আজকের জন্য বেনজিনের প্রিপারেশন এন্ড এডিশন রিঅ্যাকশন। তাহলে অ্যালকাইন প্রিপারেশন, অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইন এন্ড এক্সাম্পল, বেনজিন প্রিপারেশন এন্ড বেনজিনের এডিশন রিঅ্যাকশন দেখলা। তো আজকে এ পর্যন্তই।